9 ডিসেম্বর 2024। 34 বছর বয়সী অতুল নিজের প্রাণ নিতে বাধ্য হয়। আর তার আগে সে রেকর্ড করে যায় 80 মিনিটের একটি ভিডিও আর লিখে যায় 24 পাতার একটি সুইসাইড নোট। তার সুইসাইড নোট এবং ভিডিওতে সে তুলে ধরে তার মানসিক যন্ত্রণা ও অত্যাচারের কাহিনী। কিভাবে তার প্রাক্তন স্ত্রী ও শ্বশুরবাড়ির মানসিক হয়রানি তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। নিজের নোটে সে স্পষ্ট দায়ী করে গিয়েছে তার স্ত্রী, স্ত্রীর পরিবার এবং আদালতের বিচারককে। সে জানায় তার স্ত্রী তার বিরুদ্ধে পণ নেওয়া, জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা সহ একাধিক ধারায় 9টি কেস করেছে। এমনকি স্ত্রীর বাবার মৃত্যুর জন্যও দায়ী করেছে তাকে। এই অভিযোগগুলো মিথ্যে হওয়া সত্ত্বেও আইনিভাবে কোনো সমাধান বা সহানুভূতি পায়নি সে। এই অভিযোগগুলি তার সমাজে সম্মান নষ্ট করার সাথে সাথে নষ্ট করেছিল তার জাস্টিস সিস্টেমের প্রতি বিশ্বাসকেও। যার ফলে ভিডিওতে সে বলে, আমার অত্যাচারকারীরা শাস্তি না পাওয়া পর্যন্ত আমার অস্থি বিসর্জন করবেন না, আর যদি আদালত তাদের নির্দোষ বলে তাহলে আমার অস্থি আদালতের বাইরে কোনো নর্দমায় ফেলে দেবে। অতুলের এই মর্মান্তিক নোট আমাদের আইন ব্যবস্থার একটি কঠিন সত্য তুলে ধরে, যেখানে সে তার অভিজ্ঞতা লেখে যে কিভাবে বিচারক তার পরিস্থিতির প্রতি সহানুভূতি তো দূরের কথা, তাকে ন্যায্য বিচারও দেননি, বরং তার দুর্দশা নিয়ে উপহাস করেছিলেন এবং সমস্যার সমাধানের জন্য ঘুষ দাবি করেছিলেন। সে লেখে, তার শুনানিতে বিচারক রীতা কৌশিক যখন জানতে চান মামলাটির মীমাংসা হচ্ছে না কেন, উত্তরে অতুল জানান তার স্ত্রী প্রথমে ভরণ পোষণের নামে 1 কোটি টাকার দাবি করেছিলেন এবং এখন 3 কোটি টাকা চাইছেন। যার উত্তরে বিচারক বলেন, আপনার কাছে এত টাকা নিশ্চয় রয়েছে, তবেই চাইছেন। শুধু তাই নয়, এরপর যখন অতুল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য তুলে ধরে বলে এই ধরনের বেশিরভাগ মামলাই মিথ্যে হয় এবং এর ফলে নিজেকে শেষ করে দেয় অনেক পুরুষ, এই কথা শুনে তার বউ নিকিতা বলে, তাহলে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ না কেন? অতুল দাবি করেছে, এই কথা শুনে হেসে দেন বিচারক এবং তার স্ত্রীকে কোর্টের বাইরে পাঠিয়ে বিচারক অতুলের থেকে 5 লক্ষ টাকা চান মামলা নিষ্পত্তি করে দেওয়ার নাম করে। অতুল সুভাষের এই ঘটনার পর থেকে গত কয়েকদিনে দেশ জুড়ে চলছে জোর চর্চা ডিভোর্স, অ্যালিমনি, হয়রানি, মেন্টাল প্রেশার এবং মেন্টাল হেলথ নিয়ে। অতুলের প্রসঙ্গ টেনে গত কয়েকদিনে বহু মানুষ নিজেদের অসহায়তার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের ঘটনাগুলো দেখায় যে কিভাবে নারী কেন্দ্রিক লগুলো যেমন আইপিসি সেকশন 498A অনেক সময় মহিলারা ব্যক্তিগত প্রতিশোধের জন্য তাদের স্বামী এবং শ্বশুরবাড়িকে হয়রানি করার উদ্দেশ্যে মিসইউজ করে থাকে। এমনকি সুপ্রিম কোর্টও স্বীকার করেছে যে এই ধরনের মামলাগুলি পরিচালনার সময় আদালতকে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আজ এই ভিডিওতে আমরা শুধু এই মর্মান্তিক ঘটনাটির বিশ্লেষণ করব না, বরং আলোচনা করব কেন আমাদের আইনগুলিকে জেন্ডার নিউট্রাল করা এত দরকার। মিথ্যা অভিযোগ শুধু নিরপরাধদের জীবন নষ্ট করে না, এটি সকল মানুষের সমাজের জাস্টিস সিস্টেমের উপর তাদের আস্থাও দুর্বল করে দেয়। অতুল সুভাষের এরম মর্মান্তিক মৃত্যু আর তার পরিবারের আইনি লড়াই তুলে ধরেছে কিরকম মানসিক চাপে এবং জটিলতার মধ্যে থাকতে হয় কাউকে লিগাল ডিসপিউটকে মেটানোর জন্য। যেমন যেমন এই কেসটি আগে বাড়ছে, সঙ্গে বাড়ছে মানুষের মধ্যে বিবাদ যে সময় এসেছে লিগাল রিফর্মসের, আনা হোক জেন্ডার নিউট্রাল ল। তবে এই নিয়ে আলোচনা করার আগে অতুল সুভাষের কেস শুরু হয় কোথার থেকে সেটা একবার জেনে নিই। উত্তরপ্রদেশের বাসিন্দা অতুল সুভাষ একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে থাকতো বেঙ্গালুরুতে। 2019 সালে একটি ম্যাচ মেকিং ওয়েবসাইটে অ্যাক্সেঞ্চারের এমপ্লয়ি নিকিতা সিংহানিয়ার সাথে পরিচয় হওয়ার পর বিয়ে করে তারা, এবং তার 1 বছর পরে 2020 সালে তাদের একটি ছেলে হয়। তবে তাদের রিলেশনশিপ খারাপ হতে শুরু করে যখন নিকিতা এবং তার পরিবার সুভাষের কাছ থেকে বড় অ্যামাউন্টের টাকা দাবি করে ব্যবসা শুরু করার জন্য। আর এরপর একটি বড় ঝগড়ার পরে 2021 সালে নিকিতা তাদের ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যান। 2022 সালে নিকিতা অতুল এবং তার পরিবারের বিরুদ্ধে প্রথম কেস ফাইল করে। তার বিরুদ্ধে পণ নেওয়া, ডোমেস্টিক ভায়োলেন্স, জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা সহ একাধিক ধারা ব্যবহার করে কেস ফাইল করে সে উত্তরপ্রদেশের পুলিশ স্টেশনে। প্রায় 40 বার অতুলকে সেখানে গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়েছে ব্যাঙ্গালোর থেকে। এমনকি নিকিতার বাবার মৃত্যুর জন্য অতুলকে দায়ী করে নিকিতা, যে অতুলের পরিবারের পণের দাবির চাপে নিকিতার বাবার স্বাস্থ্য খারাপ হতে থাকে, যা শেষ পর্যন্ত স্ট্রোক এবং তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য ক্ষতিপূরণও চেয়েছিলেন নিকিতা, কিন্তু পরে এই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। এরপরে প্রতি মাসে 2 লাখ টাকা অ্যালিমনি দাবি করে নিকিতা, যদিও অতুল তার ছেলের খরচের জন্য প্রতি মাসে 2 লক্ষ টাকা দিচ্ছিল। তাও সে অভিযোগ করেছে যে তার সন্তানের সাথে তাকে দেখা করতে দেওয়া হয় না, এবং এই মামলা মিটিয়ে নেওয়ার জন্য প্রথমে 1 কোটি টাকা ডিমান্ড করে নিকিতার পরিবার, যেটা বেড়ে 3 কোটি ডিমান্ড হয়ে দাঁড়ায়। যেটাই অতুল অনুভব করে যে তার কাছ থেকে আরও টাকা হাতিয়ে নেওয়ার জন্য তার ছেলেকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। 80 মিনিটের ভিডিওতে সে অনুরোধ করে যে তার ছেলের কাস্টাডি যেন তার মা বাবার হাতে দেওয়া হয়। অতুল জানায় যে আইনি লড়াই এবং মানসিক হয়রানির কারণে তার উপরে যে প্রবল মেন্টাল প্রেশার তৈরি হয়েছে তা সে আর সহ্য করতে পারছে না। জাস্টিস ইন ডিউ লেখা একটি সাইন ধরে সে বলে যে ও ফাঁদে আটকে গিয়েছে, আর তার কাছে এই চরম সিদ্ধান্ত নেওয়ার ছাড়া আর কোনো উপায় নেই।
এবং সে অনুরোধ করে যে জাস্টিস না পাওয়া পর্যন্ত তার অস্থি বিসর্জন না দেওয়া হয়। আর 9 ডিসেম্বর বেঙ্গালুরু ফ্ল্যাটে সে নিজের প্রাণ দেয়। অতুলের মৃত্যু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাস্টিস ফর অতুল সুভাষ এবং মেন 2 এর মতো হ্যাশট্যাগের মাধ্যমে মানুষ জাস্টিসের দাবি জানাচ্ছে। অনেক মানুষ, মন্ত্রী ও আইনজীবী জানিয়েছেন যে নারীদের রক্ষা করার উদ্দেশ্যে তৈরি আইনগুলির ভুল ব্যবহার প্রায়শই অতুলের মতো পুরুষদের ক্ষতির কারণ হয়। এর জন্য দেশ জুড়ে ডিমান্ড হচ্ছে আইনগুলোকে জেন্ডার নিউট্রাল বানানো, যাতে ছেলেরাও জাস্টিস পায় যদি তাদের ও তাদের পরিবারের বিরুদ্ধে কেউ মিথ্যে অভিযোগ ফাইল করে। 2020 সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি রিপোর্ট অনুযায়ী আইপিসি সেকশন 498 এর অধীনে 1,11,549টি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে 5,520টি মামলা পুলিশ মিথ্যে বলে বিবেচনা করেছে এবং 16,151টি মামলা প্রমাণের অভাবে বা ভুল আইন বলে বন্ধ করা হয়। আইপিসি সেকশন 498A কি সেটা একবার দেখে নেওয়া দরকার। IPC Section 498A punishes the husband and his relatives for cruelty meted out to a married woman by him or them. অর্থাৎ এটার অনুযায়ী কোনো বিবাহিত মহিলার স্বামী বা তার আত্মীয়দের দ্বারা তার উপর নির্যাতন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ। এই মুহূর্তে আমাদের মনে হতে পারে যে এই ল শুধুমাত্র নারীদের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবু আমাদের মনে রাখা উচিত যে এই আইনের পেছনে উদ্দেশ্য ছিল সৎ, কারণ আজও এমন অনেক কেস সামনে আসে যেখানে শ্বশুরবাড়ির লোকজনের কাছে মেয়েদের হ্যারাসমেন্ট আর ডোমেস্টিক ভায়োলেন্স ফেস করতে হয়। আর এটাই ছিল কারণ এই আইন আনার পেছনে, যাতে এই আইন একটি ঢাল হিসেবে কাজ করতে পারে আর অসহায় নারীদের হ্যারাসমেন্ট আর ডোমেস্টিক ভায়োলেন্স থেকে রক্ষা করা যায়। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 2022 সালে 6,450টি কেস রেজিস্টার হয়েছিল পণ নেওয়ার জন্য মৃত্যুর কারণে। এই হিসেবে প্রত্যেক দিন প্রায় 18টি মেয়ের মৃত্যু। এমন এক দেশে যেখানে সমাজে পণ প্রথা গভীরভাবে শিকড় গেড়েছে এবং বধূ নির্যাতন ও ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা বেড়েই চলছিল, সেখানে আইপিসি সেকশন 498 এর মতন আইন আনা একটি প্রয়োজনীয় স্টেপ ছিল। যদিও এই ধারা মেয়েদের সুরক্ষার উদ্দেশ্যে তৈরি হয়েছিল, বিগত কয়েক বছরে একে অস্ত্র হিসাবে মিসইউজ করার অনেক এক্সাম্পল সামনে এসেছে। এরকম আইনগুলোর মিসইউজ সত্যিকারের ভিকটিমদের সিচুয়েশন আর হ্যারাসমেন্টের কষ্টকে ছোট করে তোলে আর এরম অপ্রয়োজনীয় অভিযোগে আদালতকে ব্যস্ত রাখে, যার ফলে বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ সম্পদের অপচয় হয়, যাতে অন্যান্য জেনুইন কেসগুলো সাফার করে। এরম ঘটনাগুলো দেখায় যে ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দিতে পারে, তার নারী বা পুরুষ যেই হোক না কেন। যদি এটা সত্য হয় যে আইপিসি 498 এর মতো আইন নারীদের সুরক্ষার জন্য জরুরি, তবে এটাও সমানভাবে সত্য যে মিথ্যা অভিযোগের হাত থেকে পুরুষদের রক্ষা করার জন্য নতুন আইনের প্রয়োজন। এখন সময়ের দাবি আইপিসি সেকশন 498 এর ভাষায় পরিবর্তন এনে ওটা জেন্ডার নিউট্রাল করা। উদাহরণ হিসাবে হাজব্যান্ড অর রিলেটিভ শব্দের পরিবর্তে স্পাউস অর রিলেটিভ ব্যবহার করা যেতে পারে, যাতে পুরুষ ও নারী দুজনের সুরক্ষা নিশ্চিত হয়। একই সাথে একটি বাধ্যতামূলক নিয়ম চালু করা দরকার, যেখানে সঠিক প্রাথমিক তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। তার সাথে মিথ্যা মামলা করার জন্য কঠোর শাস্তি যেমন জরিমানা বা কারাদণ্ড প্রয়োজন, যাতে আইনটির মিসইউজ করা বন্ধ হয়। এবং কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়ার আগে বর বউ দুজনের জন্য বাধ্যতামূলক কাউন্সেলিং সেশন চালু করা জরুরি। এর মাধ্যমে ভুল বোঝাবুঝি মেটানো এবং মিথ্যা মামলা দায়েরের প্রবণতা কমানো সম্ভব হবে। সমাজ যখন পরিবর্তিত হচ্ছে, তখন আমাদের জাস্টিস সিস্টেমকেও পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলা প্রয়োজন। এমন আইন থাকা উচিত যা সুরক্ষার ঢাল হয়ে কাজ করবে আর নিশ্চিত করবে যে ওটা কখনোই হয়রানির হাতিয়ার হয়ে উঠবে না। তাই আজকের প্রয়োজন নিরপরাধদের সুরক্ষা দেওয়া এবং আইনের অপব্যবহার রোধ করা, যাতে আমাদের দেশে আর অতুলের মতো কেস না হয়। যদি আপনাদের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত নিচে কমেন্টসে অবশ্যই জানাবেন।